শুরু হলো বাংলা নববর্ষ 1432। রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সর্বজনীনভাবে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। 10টি ইকোনমিক জোন বাতিল, নেপালের জন্য আলাদা জোন হচ্ছে। শিল্প বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ল 33%। সংস্কারের কথা আজ যারা বলছে সরকারের কাছ থেকে সুবিধাপ্রাপ্ত হয়ে বলছে তারা বললেন তারেক রহমান। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনের বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশিট। 90 দিনের মধ্যে বিচার শুরু সম্ভব বললেন আইন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। স্বাগত বাংলা নববর্ষ 1432, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ আজ। দর্শক, এই মুহূর্তে রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। আর দর্শক উপস্থিতি আপনি কেমন দেখছেন, সে সাথে আজকের উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। শুভ নববর্ষ। আপনি জানেন যে 1432 নববর্ষটি আজকে উদযাপন হয়েছে ছায়ানটের সূর্য ওঠার সাথে সাথে ছায়ানটের যে গান, সেই গানের মাধ্যমেই আজকে 1432 নববর্ষ উদযাপন শুরু হয়েছে। ছায়ানট 1967 সাল থেকে কিন্তু এখানে নববর্ষ উদযাপন করে থাকে। সেই সূর্য ওঠার সাথে সাথে, ভোরের আলো ফোটার সাথে সাথে এবারও শুরু করেছে ছায়ানটের এই বর্ষবরণ আয়োজন শুরু হয়েছে। এবার ছায়ানটের মোট আপনি জানেন যে প্রায় 24টি পরিবেশনা থাকবে এবং এখন যে পরিবেশনা চলছে এটি একটি কোরাস পরিবেশনা। এর মাধ্যমে মোট 24টি পরিবেশনার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শেষ হবে। তার মধ্যে আপনি জানেন যে 9টি সম্মেলক গান এবং 12টি একক গান, এবং এই গানের ফাঁকে ফাঁকে আপনাকে যদি একটু দেখাই যে পেছনে গানের ফাঁকে ফাঁকে কিন্তু কবিতা আবৃত্তি হচ্ছে এবং নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য এখানে এবার মানুষ কিন্তু উৎসুক জনতা, সাধারণ মানুষ কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলমতের মানুষ কিন্তু এই নববর্ষে মিলিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও এই আয়োজনটি সফল হবে বলে আশা করছেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারোয়ার আলী। তিনি নববর্ষের কথন পাঠ করবেন এখানে, তার মধ্য দিয়ে, এবং সর্বশেষ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ছায়ানটের এই অনুষ্ঠানটি সমাপ্ত হবে। আজকে কিন্তু এখানে বারবারই ঘোষণা করা হচ্ছে সেটি হচ্ছে দলমত নির্বিশেষে বাঙালি যেন, বাঙালির সংস্কৃতি যেন সেটি সমন্বিত রাখা হয় এবং সেটি যেন আয়োজনে সফলতা পায়, সেটি কিন্তু বারবার বলা হচ্ছে। আপনাকে যেটি বলছিলাম যে 1967 সাল থেকে প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ছায়ানট এই আরও সেটি কিন্তু চলছে এবং আমরা এখানে নিরাপত্তা কিন্তু শতভাগ নিরাপত্তার দেখেছি এবং নিরাপত্তার প্রশ্নে কিন্তু কোনো ছাড় দেওয়া হয়নি। র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি স্তর কিন্তু আমরা দেখেছি। এখানে খুব স্বতঃস্ফূর্তভাবেই দর্শনার্থীরা আসছেন, পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এখানে আসছেন এবং সবাই নববর্ষের এই দিনটি উদযাপন করছেন। তো বিপাশা, এই ছিল আমার কাছে রমনার বটমূলে থেকে সবশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রমনা বটমূল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পয়লা বৈশাখ বাংলাদেশের মানুষের সম্প্রীতির অন্যতম প্রতীক। তাই প্রত্যেককে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী সর্বজনীন উৎসবে অংশ নিতে আহ্বান জানান তিনি। রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন উদ্বোধন করে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে সেনাপ্রধান আশ্বস্ত করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা করার দরকার তাই করবে সেনাবাহিনী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে উদ্বোধন হলো সম্প্রীতি ভবনের। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে সম্প্রীতি ভবনটি। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যে দেশের সবাই এক পরিবারের সদস্য। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য।
এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। তিনি বলেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করতে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান সেনাপ্রধান। চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। রবিবার সন্ধ্যা 7:30টার দিকে মিছিল নিয়ে আয়োজকদের সামনে ডিসি হিলের মঞ্চে ভাঙচুর চালানো হয়। আয়োজকরা অভিযোগ করেন, 40 থেকে 50 জনের একটি দল স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্লোগান দিয়ে মিছিল নিয়ে ডিসি হিলের ভেতরে ঢুকে পড়ে, তারপর মঞ্চে ভাঙচুর চালায়। এ সময় মিছিলকারীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ডিসি হিলে বর্ষবরণের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এ অবস্থায় আয়োজক সংগঠন সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের সংগঠকরা ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ চট্টগ্রাম নামে একটি সংগঠন মানববন্ধন করে। এতে অভিযোগ করা হয়, চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবিতে পয়লা বৈশাখ উদযাপনের নামে শেখ হাসিনার দোসরদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবকাঠামো ও সুবিধা না থাকায় 10টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বিডা এবং বেজার বৈঠকে। সেই সাথে নেপালের জন্য একটি আলাদা ইকোনমিক জোন তৈরির নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। জানান, বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের সব সেবা দেওয়া হবে অনলাইনে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজা ও বিডার বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, বিনিয়োগ সম্মেলনে সরকারের ব্যয় হয়েছে 1,45,00,000 টাকা। এর সুফল 2025-26 সাল নাগাদ পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। জানান, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে বে টার্মিনাল স্থাপনে বিদেশি কোম্পানি চূড়ান্ত হবে। ব্রিফিংয়ে জানানো হয়, বিনিয়োগকারীদের যে কোনো সার্ভিস এখন থেকে হবে অনলাইনে। ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে, তো সেইটাকে ইনভেস্টমেন্ট এই যে অনেকগুলো যে প্রায় 8টা এজেন্সি এটা নিয়ে কাজ করে ডিপার্টমেন্ট, তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছে। নেপালের জন্য একটা ইকোনমিক জোন। বাংলাদেশে কোনো সামুদ্রিক পোর্ট নেই, সো লেটস স্টার্ট উইথ দ্যাট। আমরা বে টার্মিনাল নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে, দুবাইয়ের একটা কোম্পানি আছে, পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড, তারা অনেক দিন ধরে চেষ্টা করছে। বাট আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন ক্রস করব। এফডিআই বাড়াতে প্রবাসীদের প্রণোদনার মডেল নিয়ে কাজ করছে সরকার। ভবিষ্যতে ইকোনমিক জোন তৈরির ক্ষেত্রে সব মন্ত্রণালয়কে সংযুক্ত করা হবে। দিয়ে আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন। সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। 3rd টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায় সেজন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ায় দেশের বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম প্রতি ইউনিটে 33% বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির রোববার এক সংবাদ সম্মেলনে দাম বৃদ্ধির ঘোষণা দেয়। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ক্যাপটিভ বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম 31 টাকা 50 পয়সা থেকে বেড়ে হবে 42 টাকা। শিল্প খাতে ব্যবহৃত গ্যাসের দাম ইউনিট প্রতি 30 টাকা থেকে বেড়ে হবে 40 টাকা। মহিবুল্লাহ মহিব জানাচ্ছেন বিস্তারিত। প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রবিবার সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকে ইউনিট প্রতি 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে। আমরা জানি যে এটা শিল্পে যেখানে 30 টাকা বর্তমান রেট, সেখানে পেট্রোবাংলা অথবা তার বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব করেছিল 75 টাকা 72 পয়সা বা 75.72 টাকা, এবং যেখানে ক্যাপটিভ বিদ্যুতের জন্য 31 টাকা 50 পয়সা সেখানে প্রস্তাব করেছিল তারা 75.72 টাকা। এই প্রস্তাবিত বৃদ্ধির হার ছিল প্রায় 150 ভাগ, অর্থাৎ 30 টাকার জায়গায় 75 টাকা। অংশীজনের বক্তব্য এবং বাস্তব অবস্থা বিবেচনায় কমিশন নতুন প্রতিশ্রুত বিদ্যমান গ্রাহকের জন্য, বিদ্যমান বলতে যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা 33% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে বলে জানান জালাল আহমেদ। তিনি বলেন, এরই মধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা পিডিবির অধীনে লাইসেন্সি সমস্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। শিল্পে যারা নতুন আসবে তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে। এটি একটি সুযোগও তৈরি করবে বলে মনে করেন তিনি। আমার ধারণা যে এটা একটা নতুন ধরনের একটা সুযোগও সৃষ্টি করবে। একটা বিকল্প জ্বালানির বিষয়ে যারা নতুন শিল্পে যারা নতুন আসবে তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে। একটা সুযোগও এখানে তৈরি হলো। তারা যদি সিস্টেম লস কমাতে পারে, নিঃসন্দেহে এখানে যেটা এই টাকার প্রশ্নটা আসছিল যে যদি 75 টাকা হতো তাহলে 3240 কোটি টাকার একটা আয় তারা চিন্তা করেছিলেন। আসলে কি পরিমাণ নতুন কানেকশন হবে তার উপর নির্ভর করবে এই আয়টা। এখানে 40 টাকা করাতে আসলে নিঃসন্দেহে আয়টা ওই অনুপাতে কমে যাবে, এবং গ্যাপটা পূরণের জন্য নির্ভর করতে হবে মূলত তাদের ব্যবস্থাপনার দক্ষতার উপরে। প্রতিশ্রুত গ্রাহকদের অর্ধেক বিল বিদ্যমান দরে অর্ধেক 75.72 টাকা করার প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম ইউনিট প্রতি যথাক্রমে 30 ও 31.75 টাকা থেকে বাড়িয়ে 75.72 টাকা করার প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবে পেট্রোবাংলা তাদের প্রস্তাবে জানায়, দাম না বাড়ালে বছরে প্রায় 16,000 কোটি টাকা ঘাটতি হবে। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে যারা সংস্কারের কথা বলছেন বিএনপি তাদের স্বাগত জানায়, কিন্তু তারা বিভিন্নভাবে সরকারের সুবিধাপ্রাপ্ত হয়ে সংস্কারের কথা বলছেন। বলেন, সুবিধার মধ্যে থেকে নয়, স্বৈরাচারের নির্যাতনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা সংস্কারের কথা বলেছেন। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে এক ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হয়ে বিএনপির কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে, তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে। বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে, আন্দোলন করছে একদিকে, আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে। বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে যারা দলের ভিতরে থেকে অন্যায় করছে, যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে, অর্থাৎ আমরা ডিনায়ালে নেই। কারণ আমরা বলেছি অন্যায়কারী কোন দলের সদস্য হতে পারে, অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের কথা বলে উল্টো দিকে যাত্রা কিংবা নির্বাচনের কথা বলে ধোঁয়াশা তৈরি করা জন আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনূসের জনপ্রিয়তার উপর ভর করে কেউ যদি প্রত্যাশায় ভাসতে চান সেটা ভালো হবে না। নির্বাচন নিয়ে যত বেশি অস্পষ্টতা তত বেশি ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। আহমেদ সরোয়ারের রিপোর্ট।
নতুন রাজনৈতিক দলের রূপান্তরের জন্য জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এতে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, নির্বাচনের কথা বললেই অনেকেই বলতে শুরু করেন 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে চান। কোন কোন উপদেষ্টা নিজেদেরকে নির্বাচিত দাবি করছেন বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। যে নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণ অভ্যুত্থান হলো, ফেসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন। সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ডক্টর ইউনূস 5 বছর থাকুন অনেকেই চান, কিন্তু তিনি নিজে কি চান এমন প্রশ্ন তাদের। দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন। নির্বাচন নিয়ে কেন এত অস্পষ্টতা? নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছেন ডিসেম্বরে এই নির্বাচনকে লক্ষ্য নিয়ে প্রস্তুতির কাজ তারা শুরু করেছেন। যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে, ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে, ষড়যন্ত্রের ছকটা বাড়ছে। এদিকে দুপুরে চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 5 আগস্টের পর যে মুক্ত বাতাস তৈরি হয়েছে সেই মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্রের প্রত্যাশা সবার। সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনা আলমের ব্যাপারে বিভিন্ন মানবাধিকার সংস্থার বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে। গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি, তবে তার বিরুদ্ধে অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, নিবর্তনমূলক আইনের ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশ দেখা হবে। বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার নিয়ে করা রিভিউ কমিটির বৈঠক হয়েছে। তিনি জানান, $2 বিলিয়ন লুটের পরিকল্পনা করেছিল আগের সরকার। সেখানে $88 মিলিয়ন চুরির তথ্য পাওয়ার কথা জানান। এর মধ্যে $66 মিলিয়ন এখনও ফেরত আনা সম্ভব হয়নি। ফরাসুদ্দিনের তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা আরও জানান, গত 16 বছরে দায়ের করা 7,184টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আসিয়া ধর্ষণ মামলা চার্জশিট জমা হলে 90 দিনের মধ্যে বিচার সম্ভব হবে বলেও জানান আইন উপদেষ্টা। যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ, প্রায় $88 মিলিয়ন, রাইট, স্ক্যামের মাধ্যমে, এখান থেকে হ্যাকিং বলা হয়, স্ক্যাম বলা হয়, চুরি বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল। অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে, আমরা যেটা জানেছি বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। প্লট দুর্নীতির আলাদা 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রিহানা এবং রিহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সাথে এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য 27 এপ্রিল তারিখ নির্ধারণ করে আদালত। গত বৃহস্পতিবার শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল একই আদালত। অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চলের 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা, শেখ রেহানার পরিবারের সদস্য সহ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে আলাদা 8টি অভিযোগপত্র দাখিল করে দুদক। গত 12, 13, 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। নতুন বাজেটের কর কাঠামো বিনিয়োগ বান্ধব করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে
কর্পোরেট কর ও আয়কর কমানোর সুযোগ নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রবিবার ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীরা যেসব বাধার সম্মুখীন হচ্ছে তা নিরসনের চেষ্টা করা হচ্ছে। বৈষম্য দূর করতে দীর্ঘদিন কর ছাড় পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। জানান, আয়করের মতো আগামী বছর থেকে কর্পোরেট কর রিটার্নও অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হবে। যেসব করদাতা আইনকানুন মেনে চলেন তাদের আমদানিতে গ্রিন চ্যানেল ব্যবহারের সুবিধা দেওয়া হবে। অনুষ্ঠানে বিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বাজেট তৈরির তাগিদ দেন। সেই সাথে ব্যবসায়ীদেরও সরকারকে মিথ্যা তথ্য দেওয়ার পুরনো অভ্যাস ত্যাগের আহ্বান জানান। যারা নিয়মিত ট্যাক্স দেয় তাদের হয়রানি বন্ধেরও তাগিদ দেন আব্দুল আওয়াল মিন্টু। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শুরু হলো বাংলা নববর্ষ 1432। রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সর্বজনীনভাবে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। 10টি ইকোনমিক জোন বাতিল, নেপালের জন্য আলাদা জোন হচ্ছে। শিল্প বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ল 33%। সংস্কারের কথা আজ যারা বলছে সরকারের কাছ থেকে সুবিধাপ্রাপ্ত হয়ে তারা বলছে, বললেন তারেক রহমান। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনের বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশিট। 90 দিনের মধ্যে বিচার শুরু সম্ভব, বললেন আইন উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।